এখানে কিন্তু এরকম বাঁশ দিয়ে পুরো ব্যারিকেড করা। ওরে বাবা, ওদের ঢেউ বুঝতে পারছো? মাছের যে একটা আঁশটে গন্ধ সেইটা কিন্তু তীব্র হয়ে উঠেছে। দীঘা মোহনা এলে এই গন্ধটাকে কিন্তু ইগনোর করতেই হবে। রয়েছি আমরা এখন দীঘার মোহনাতে, আর এখানে সব মাছ কেনাকাটি করছে। বাবা, এখানে জল চলে আসছে, আমরা দাঁড়িয়ে রয়েছি আর পুরো রাস্তাটা কিন্তু ডুবে গেছে। শঙ্করপুর 1.7, তাজপুর 0.7। বাবা, এই ঢেউটাকে দেখো। ওরে বাবা, এই দেখো এইখান পর্যন্ত জল চলে এলো। ফাইনালি মন্দারমণি সি বিচ কিন্তু পৌঁছে গিয়েছি। একদম সমুদ্রের জল এসে গেল, তার মধ্যে আমরা বাইক নিয়ে এখন চলেছি। যদিও মন্দারমণির এটা মেন বিচ, তবে আমরা যে বিচটা ঘুরে এসেছি তার কাছে এই বিচটা কিছুই নয়। গুড মর্নিং সকলকে। তো দীঘার নতুন আরো একটা পর্বে তোমার সকলকে স্বাগত জানাই। টাইম হচ্ছে এখন পাক্কা 8টা, আর ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আবারও সমুদ্র স্নানের জন্য। তো দীঘা বলো বা পুরী, সমুদ্র স্নান না করলে কিন্তু ঠিক হয় না। তো সমুদ্র স্নানকে যতক্ষণ আমরা রয়েছি ততক্ষণ করবো, এরকমই একটা প্ল্যান রয়েছে। তো আজকে মোটামুটি আমাদের বাড়িও ফিরতে হবে, তো আগে সমুদ্র স্নান করবো ভালোভাবে, তারপরে আমরা বেরোবো মন্দারমণির উদ্দেশ্যে। মন্দারমণি হয়ে আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি শেয়ার করো। আজকের দীঘার ওয়েদার কিন্তু খুবই খারাপ রয়েছে, মানে গুড়গুড়ি বৃষ্টি পড়ছে আর মেঘ দেখো, আকাশে মেঘ কিন্তু প্রচন্ড রয়েছে। আর বাপিদা বলছে ব্যারিকেড ফেলা রয়েছে। তো ব্যারিকেড ফেলা আছে, থাক, আমরা চেষ্টা করব কোনো মানে সাইড দিয়ে নামার জন্য। আর সমুদ্রের গর্জনটা আশা করছি তোমরা বুঝতে পারছো। সবসময় তো দীঘার সমুদ্র এরকম থাকে না, তো এরকম ওয়েদারে কিন্তু দীঘার সমুদ্রকে এনজয় করতে পেরে সত্যি মানে খুবই ভালো লাগছে। আর সব থেকে ভালো লাগছে তোমার সাথে এই জিনিসটা শেয়ার করতে পেরে। সমুদ্রের ধারে আমরা চলে এসেছি। আমাদের হোটেলের রুম ছিল ঠিক এই রুটেতে, আর এখানে কিন্তু এরকম বাঁশ দিয়ে পুরো ব্যারিকেড করা। ওরে বাবা, সমুদ্রের ঢেউ বুঝতে পারছো? তো মনে হচ্ছে আজকে আর চান করা হবে না। এখানে বসে পড়েছে বাবুরা, বলছে এখানে বসে বসেই চান করবে, আর একটু পরে জোয়ার উঠলে এখানে চান করে দিবে, অসুবিধা নেই। দারুণ, পুরীর মতন ঢেউ, ভাই পুরীর থেকেও বেশি ঢেউ হচ্ছে। প্রচুর ঢেউ, প্রচুর ঢেউ। A few moments later. তো আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের রুমের দিকে। আজকে সকালে স্নানটা আমরা সমুদ্রে করতে পারলাম না। সকাল বলছিলাম সুমনদাকে যে জোয়ার আছে সুমনদা আমার কথা বিশ্বাস করলো না, কিন্তু এখন অবস্থাটা পরিস্থিতি খুবই খারাপ। বিশেষ করে মানে যা ঢেউ আসছে বা আসছে, বৃষ্টি বাদলের সবথেকে কথা ব্যারিকেড করে দিয়েছে। তো হোটেল থেকে বেরিয়ে পড়েছি আমরা পুরো রেডি হয়ে। সমুদ্রটা স্নান করা হলো না, আমরা জাস্ট রুমে এসে স্নান টান করে পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের হোটেল ছিল ঠিক এই হোটেলটা, অবকাশ গেস্ট হাউস। আর আমাদের বাইকগুলো পার্ক ছিল ঠিক এই জায়গাটা করে। তো বাইরে আরও সুন্দর ব্যবস্থা রয়েছে। আর আজকে আমরা মোটামুটি বেরোবো এখন মন্দারমণির উদ্দেশ্যে। তার আগে দীঘা মোহনাটা ঘোরার ইচ্ছা আছে, দেখা যায় এবার কত কী হয় না হয়। আর সবথেকে বড় কথা, ওয়েদার কিন্তু খুবই খারাপ। তো রেনকোটগুলো সব বাইরেই রেখেছি, যদি বৃষ্টি এসে যায় তো পড়তে হবে। তো হোটেলের আমরা একদম বাইরেই রয়েছি। তো বাইরে এরকম ছোটো ছোটো অনেক দোকান রয়েছে। তো এখানে আমাদের ডিম টোস্ট খাওয়া চলছে। তো ডিম টোস্ট খাবো, চা খাবো, তারপরে আমরা বেরোবো আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো এখান থেকে এই কাজগুলো কমপ্লিট করে নিলে রাস্তায় আমাদের টাইমটা অনেকটাই সেভ হবে। সেই কারণে কিন্তু আমরা এখান থেকে টিফিন করেই বেরোবো আর আসলে। তো সবাই এখানে অলরেডি খাওয়া দাওয়া চলছে। একটু টিপ করে বলো কেমন হয়েছে? ঠিক আছে, খুব সুন্দর, ভালো হয়েছে। তো ডিম টোস্ট খাওয়া হোক, তারপর চা খাওয়া হবে, তারপর আমরা বেরোবো মোহনার উদ্দেশ্যে। টাইম হচ্ছে এখন 10টা 11, আর আমরা টিফিন কমপ্লিট করে বেরোচ্ছি এবারে। আর আমাদের ঠিক হোটেলের সামনেই দীঘা রাজ্য সাধারণ হাসপাতালের বোর্ড দেখতে পাচ্ছ তোমরা। তো প্রথমে দীঘা মোহনাটা ঘুরবো এবং তারপরে বেরোবো আমরা মেরিন ড্রাইভ রোড ধরে একদম
মন্দারমণির উদ্দেশ্যে। তো মেরিন ড্রাইভ ধরে মন্দারমণি যাওয়ার যে ভিউটা আছে না, একদম আলটিমেট। আর আকাশে কিন্তু মেঘ বেশ রয়েছে, তো আজকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। তো রাস্তায় বৃষ্টি পাবো এটুকু একদম শিওর। দেখা যাক এবারে কি হয়, যদি না পাই তো ভাগ্য খুবই ভালো, আর না হলে দাঁড়িয়ে আবার সেই রেনকোটগুলো পরতে হবে, এটা সবথেকে বড় বিরক্তিকর ব্যাপার। তো আমরা এখন রয়েছি জগন্নাথ মন্দিরের একদম পিছন সাইডে, আর এখান থেকে জাস্ট মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের জন্য কিন্তু 3টে রথও রাখা রয়েছে। ওয়াও তো এই ট্রিপে আমরা ভিতরে তো এন্টার করতে পারলাম না, আর নেক্সট কোনো রাইডে যখন দীঘা আসবো অবশ্যই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরো জগন্নাথ মন্দিরকে। আমাদের হাতে সময় অনেকটাই কম, আর তার মধ্যে আমাদের একটু তাড়াতাড়ি বাড়িতেও পৌঁছাতে হবে। তো সবাইকে চেষ্টা করছি যে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে বাড়িতে ঢুকিয়ে দেওয়ার। আমরা যদি জগন্নাথ মন্দির ঘুরতে যেতাম তাহলে কিন্তু আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে অনেক রাত হতো। এই দেখো জগন্নাথ মন্দির একদম কাছে, জাস্ট একটা পাঁচিল দেওয়া রয়েছে, পাঁচিলের ওপরেই একদম জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। তো ওইদিকে প্রচণ্ড জাম ছিল, যেটা শর্টকাট রাস্তা মোহনায় যাওয়ার, সেই কারণে আমরা একটু অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি। তবে এই রাস্তার ভিউটাও কিন্তু অসাধারণ। তো এই সমস্ত নতুন রাস্তায় কিন্তু সাধারণত কেউ আসে না, তো আমরা বাইক নিয়ে এসেছি বলে কিন্তু এই রাস্তাটাও আমাদের এক্সপ্লোর করা হচ্ছে। রোড কন্ডিশন বেশ ভালো, আর দু সাইডে গ্রিনারি তো রয়েইছে। তবে এরকম রাস্তার মধ্যিখানে গরু ছাগল একটু থাকছে, এটাই একটা সমস্যা। দীঘা মোহনা 2.44 কিলোমিটার। তো এই আমরা মেরিন ড্রাইভ রোড কিন্তু ধরে নিলাম। এবারে মোহনা যাওয়ার রাস্তার জাস্ট ভিউটা দেখো, এদিকে মাছ ধরার ট্রলার দাঁড়িয়ে রয়েছে, আর এখানে একটু নদী টাইপের রয়েছে, নদী মানে সমুদ্রেতে গিয়ে জাস্ট মিশছে। আর এখানে দেখতে কিন্তু দারুণ লাগছে, দারুণ। ট্রলারগুলোর কালারটাও খুবই সুন্দর, আর রাস্তার কন্ডিশনও খুবই ভালো। এর আগেরবার যখন আমি এসেছিলাম তখন কিন্তু রোড কন্ডিশন এতটাও ভালো ছিল না। এই দেখো অনেকগুলো ট্রলার দাঁড়িয়ে আছে। দীঘা মোহনা কিন্তু আমরা প্রায় পৌঁছে গেছি, আর ওই 500-600 মিটারের মতনই বাকি রয়েছে। মাছের যে একটা আঁশটেনে গন্ধ, সেইটা কিন্তু তীব্র হয়ে উঠেছে। তো দীঘা মোহনা এলে এই গন্ধটাকে কিন্তু ইগনোর করতেই হবে, কিচ্ছু করার নেই। রয়েছি আমরা এখন দীঘার মোহনাতে, আর এখানে সব মাছ কেনাকাটি করছে। তো আগে যেহেতু আমরা বাড়ি চলে যাব, তো সবাই মাছ যে যার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কেনাকাটি করছে আর কি। তো চিংড়ি মাছ সব নেবে, হয়তো ইলিশ মাছও নিচ্ছে অনেকে। এই পমফ্লেটের সাইজ সত্যি সাইজের মতন সাইজ আছে। দাদা এই পমফ্লেট কত করে? 1500 টাকা কিলো। দীঘার মোহনাতে এত জলের প্রেসার, তো মোহনা পুরো ডুবে গেছে, আর এই উপর পর্যন্ত জলের প্রেসার যাবে। তো এত দূর কিন্তু জল সাধারণত ওঠে না। হয়েছে। তো এখনকার মোহনার অবস্থা দেখতে পাচ্ছ, ওইদিকে দেখো পুরো মোহনার মানে যে লম্বা দৌড় যাওয়া যায় সেটা কিছু দেখাই যাচ্ছে না। বাবা এখানে জল চলে আসছে, আমরা দাঁড়িয়ে রয়েছি, আর পুরো রাস্তাটা কিন্তু ডুবে গেছে। বাবা এরকম মোহনা কোনোদিন দেখেছো? অনেক বেশি। কোনটা? 700 কোনটা কাঁকড়া? উপরে আছে 400 টাকা। এই দুটো টাকা। কোন থেকে নেবে? মাথা জানে কি বলে? কমপ্লিট $2,000 years later. তো টাইম হচ্ছে পাক্কা 11টা, আর আমরা দীঘা মোহনাকে ছেড়ে দিয়ে বেরোচ্ছি এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন মন্দারমণির উদ্দেশ্যে। মন্দারমণির ডিস্টেন্স হচ্ছে এখান থেকে মাত্র 26 কিলোমিটার। দীঘা মোহনা সম্পর্কে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এখানে অনেকে মনে করে যে মাছের দাম হয়তো অনেকটাই কম, কিন্তু সেটা আদৌ নয়। কলকাতায় যে মাছের রেট তার থেকেও বেশি রেট বলছে এখানে। আবারও এই ডান দিকে উঠে পড়লাম,
তো এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু সৈকত সুন্দরী। ওকে চলো, তো এই আমরা মেরিন ড্রাইভ রোড কিন্তু ধরে নিয়েছি। আর এই রোডের ভিউ জাস্ট অসাধারণ অসাধারণ। রাত্রিবেলা এলে এর একটা আলাদা সৌন্দর্য থাকে, আর দিনের বেলা এলে একটা আলাদা সৌন্দর্য। তো এই রুটে কিন্তু পুলিশ চেকিং রয়েছে দেখতে পাচ্ছ। তো মাহমুদের ঝামেলা একটু থাকে এই রুটেতে। তো যারাই বাইক নিয়ে আসবে, তো তোমরা ভাববে যে হেলমেট হোটেলে রেখে একটু ঘুরে আসি, তো পুলিশ কেস কিন্তু খেতেই পারো। তো সেই কারণেই বলো সবাইকে যে হেলমেট সব সময় ক্যারি করো। দীঘাতে পুলিশের চাপ কিন্তু প্রচণ্ড থাকে। নিজেরা যদি সব সময় সেফটি থাকি, তো পুলিশও কিন্তু আমাদের কিছু করতে পারবে না। এখান থেকে কিন্তু আমাদের সমুদ্র এবারে স্টার্ট হলো একদম রাইট সাইড দিয়ে। আর এবারে এই পুরো সমুদ্রের ধার দিয়ে রাইড হবে। আর জাস্ট এখান থেকে ভিউটা দেখো, ওয়াও। তো কেমন লাগছে এই ভিউটা কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো এই জায়গাটায় আমরা একটু দাঁড়িয়ে পড়েছি। আর এই জায়গাটায় না দাঁড়ালে তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেত ভাই, সিরিয়াসলি বলছি। দারুণ জায়গা। ঠিক আমরা ছিলাম ওই যে দেখা যাচ্ছে মোহনা, এই রকম জাস্ট ঘুরে ঘুরে আমরা এইখানে এসে পৌঁছেছি। আমরা যাবো এখন এই সাইডে, মানে মন্দারমণির সাইডে। দেখতে তো এখানকার ভিউটা তোমরা বুঝতেই পারছো যে কীরকম ভিউ রয়েছে। আর সমুদ্র একদম উতাল পাতাল করছে। এই ট্রিপে একটা জিনিস সবথেকে যেটা ভালো দেখেছি সেটা হচ্ছে সমুদ্র। দীঘার সমুদ্রের এইরকম রূপ সাধারণত দেখা যায় না। তো চলো, টাইম হচ্ছে 11:24। আর আমরা এরকম একটা সুন্দর সিনিক বিউটিকে ছেড়ে বেরোচ্ছি এবারে। আর আকাশের ওয়েদার কিন্তু খুবই খারাপ, তো যে কোনো মুহূর্তে বৃষ্টি এসে যেতে পারে। এই কালো মেঘটা যতক্ষণ আমাদের মাথার উপরে থাকবে ততক্ষণ কিন্তু টেনশনও আমাদের মাথার উপরে থাকবে। তো এই সামনে কাছে সাদা হয়ে রয়েছে, তো এই কালো মেঘটাকে ছেড়ে যদি আমরা সামনে পর্যন্ত পৌঁছে যেতে পারি তাহলে কিন্তু বৃষ্টির চান্সটা অনেকটাই কমে যাবে। শঙ্করপুর 1.7, তাজপুর 0.7। তো সামনেই আসছে তাজপুর, তারপরেই পড়বে শঙ্করপুর। আর এই ব্রিজটা আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম যখন, তো এই ব্রিজের একটা আলটিমেট ভিউ ছিল। তো এখনও কিন্তু বেশ সুন্দর একটা ভিউ রয়েছে। এই দেখো এখানে সোজা শঙ্করপুর, আর নয়াকালিকা মন্দির হচ্ছে জাস্ট একটু রাইট সাইডে, মানে এই দিকে চলে যাচ্ছে নয়াকালিকা মন্দিরটা। নিচে এরা মাছের ভেরি রয়েছে, এগুলো সব চিংড়ি মাছ চাষ হয়। আর উপরে রয়েছে ব্রিজটা। আর ব্রিজটার জাস্ট কালার দেখো, হোয়াইট আর ব্লুতে করা রয়েছে। আর একদম নতুনের মতনই লাগছে কিন্তু। 2023-এ যখন আমি এসেছিলাম তখন তো একদম নতুন তৈরি হয়েছিল সবে। নিচে কত দূর পর্যন্ত ম্যানগ্রোভের জঙ্গল দেখো, মনে হচ্ছে সুন্দরবন পৌঁছে গেছি আমরা। এইসব খাড়িগুলোকে দেখলে সুন্দরবনের কথা মনে পড়ে যায়। এই দেখো চারিদিকে ম্যানগ্রোভের জঙ্গল, ওয়াও। তো আমাদের ঠিক রাইট সাইডে রয়েছে তাজপুর সি বিচ। আর এখানে কিন্তু বেশ জাম রয়েছে। এখানে একটা সার্কের মুখ মতন করা রয়েছে, আর পাহাড় টাইপের একটু করা রয়েছে। আর এই সাইড হচ্ছে পুরো বিচটা। আরে বাপরে বাপ, সমুদ্রের জাস্ট ভিউ দেখো। জল এই পর্যন্ত উঠে আসছিল, তার মানে এখানে জল পুরো জমে আছে, মানে রাস্তার উপরে পর্যন্ত জল উঠে আসছিল একটু আগে। এখন তো একটু ভাড়া পড়ছে, যার জন্য জলটা একটু নিচে নেমে গেছে। তবে সমুদ্রের ঢেউ কিন্তু প্রচণ্ড রয়েছে, প্রচণ্ড। আর এই রোডটা দেখে কারোর কি কিছু মনে পড়ছে? এই রোডটা যখন তৈরি হচ্ছিল তখন আমরা এসেছিলাম 2023 সালে। তো সবে মাত্র বালি টালি ফেলেছিল, চাকা পুরো পুঁতে যাচ্ছিলো, আমার এখনও পর্যন্ত মনে আছে। আর এখন তো রাস্তা একদম ঝাঁ চকচকে করে দিয়েছে। তো যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই কিন্তু হলো। আবারও গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু দাঁড়াবার মতন জায়গা এক ফোঁটা নেই। যদি হঠাৎ করে বৃষ্টি এসে যায় তাহলে কিন্তু পুরো ভিজতে হবে, কিচ্ছু করার নেই। আর আজকে আমাদের এত দূরের জার্নি কিন্তু করতে হবে, তো ভিজে গায়ে এত দূর জার্নি করাটা ভীষণ চাপ হয়ে যাবে। ওরে বাবা, ও জলের ঢেউটা বুঝতে পারছো? ওরে বাপ রে বাপ, দীঘা এখন তোলপাড় করছে। ওরে সাবাস, সার্থক হয়ে গেল ভাই, দীঘা রাইড সার্থক হয়ে গেল। বর্ষাকালে দীঘা রাইড করা এর একটা কিন্তু আলাদা অ্যাডভেঞ্চার রয়েছে। যতই আমরা শীতকালে দীঘা করি বা গরমকালে দীঘা করি, বর্ষার মজা আলাদা, এটা মানতে হবে। মনসুন রাইড। ওরে বাবা, বোল্ডার ফোল্ডার ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে ভাই, কি অবস্থা। আরে বাবা, এই ঢেউটাকে দেখো। ওরে সাবাস, এই দেখো এইখান পর্যন্ত জল চলে এলো। ওয়াও, এই দেখো এই ঢেউটা আসো দেখো। আরে বাপরে বাপ, এখনই এই পর্যন্ত জল চলে আসছে। আর এইগুলো তো সব ভিজে রয়েছে, মানে একটু আগে এই পর্যন্ত জল ছিল। এই দেখো এই ঢেউটা আসবে দেখো খালি।
আরে সাবাস সাবাস, পয়সা বসুল ভাই। তো গাইস জোরে বৃষ্টি এসে গেছে এখন, তো বাইকগুলোকে আমরা এরকম সাইডে রেখে আর এরকম একটা ঘর রয়েছে, তো ঘরেতে গিয়ে আমরা ভিতরে দাঁড়াই একটু। এই বৃষ্টি বেশিক্ষণ হবে না, কারণ হচ্ছে যে কালো মেঘ জমেছে, তো মেঘ জমার ফলে বৃষ্টিটা হচ্ছে, তো দাঁড়িয়ে পড়লে কিন্তু পুরো ভিজে দেবে। আর এখন রেনকোট পরাটাও বেকার হবে, কারণ একটু পরে আবার গিয়ে রোদ উঠবে, তো বারবার খোলা পড়া করলেও কিন্তু চাপ হয়ে যাবে। তো এরকম একটা সুন্দর কাঠের দোকান টাইপের করা ছিল, এখন তো বন্ধ রয়েছে, যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। এখানে একদম টাটকা মাছ তুলছে, চিংড়ি মাছের সব ভেড়ি এগুলো, তো চিংড়ি মাছ উঠছে এখান থেকে। মন্দারমণি যাওয়ার রাস্তাটা কিন্তু সেরা সেরা। চাউলখোলা 17 কিলোমিটার, আমরা যাবো এই রাইট সাইডে। এখানে বোর্ডও দেওয়া রয়েছে মন্দারমণি রাইট সাইড, তাজপুর পিছন দিকে। তো এই ব্রিজটার জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, কারণ এইদিকে জাস্ট নদী মতন একটা চলে যাচ্ছে, আর ঠিক রাইট সাইড দেখা যাচ্ছে সমুদ্র। তো এইদিকে ঠিক একটা ম্যানগ্রোভের ছোট জঙ্গল মতন দেখা যাচ্ছে, আর আমাদের ঠিক রাইট সাইডে সমুদ্র রয়েছে, তার সাথে এরকম নিচ দিয়ে চলে যাচ্ছে একটা ছোট্ট নদী টাইপের। ওয়াও! আর এদিকে ঝাউবনটাকে দেখো, মন্দারমণি স্পেশালি কিন্তু ঝাউবন দারুণ লাগছে, দারুণ। তো আমাদের ড্রিম ট্রাভেল রাইডার্সে 3.0 রাইড প্রায় শেষের পথে, আমাদের লাস্ট ডেস্টিনেশন রয়েছে মন্দারমণি। তো মন্দারমণি ঘোরা কমপ্লিট করে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো আমরা, আবারও কোনো নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা বেরোবো খুব তাড়াতাড়ি। তো যারা আমার সাথে এই সমস্ত রাইডগুলো জয়েন করতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করো, তো পরবর্তী রাইডে কিন্তু তোমরাও আমার সাথে যাওয়ার একটা সুযোগ পেতে পারো, এবং আমরা সকলে মিলে একটা সুন্দর মুহূর্ত কিন্তু এনজয় করতে পারি। ওয়েলকাম টু মন্দারমণি। তো এখান থেকে 0.9 কিলোমিটার হচ্ছে মন্দারমণি সি বিচ, তো প্রায় এসে গেছি মন্দারমণি আমরা। আর কাঁথির ডিস্টেন্স হচ্ছে এখান থেকে মাত্র 25 কিলোমিটার, আর শৌলা হচ্ছে 15 কিলোমিটার। তো আমরা কিন্তু আর ব্যাকে এই রাস্তায় ব্যাক করে যাব না, কারণ সামনে থেকে রাস্তা রয়েছে কলকাতা যাওয়ার জন্য, তো আমরা ওই রোড হয়েই বেরিয়ে যাব। বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, এর আগে আমি খবরে দেখেছি যে সমুদ্রের ধারে ধারে এরকম আশ্রয় কেন্দ্র করা থাকে, তো এখানে আমি লাইভ দেখছি। তো বেশ ভালো ফ্যাসিলিটি কিন্তু এইদিকে, তো যখন ঝড়টর আসে খুব বড়, তো এলাকার মানুষজন কিন্তু এখানে এসে আশ্রয় নেয়। তো টাইম হচ্ছে 12টা 7, আর আমরা ফাইনালি মন্দারমণি সি বিচ কিন্তু পৌঁছে গিয়েছি। তো পুরো বিচে আমরা বাইক নিয়ে নেমে পড়েছি। ওয়াও! তো ওয়েলকাম টু মন্দারমণি। আর এইখানের বিচটা এমন, যেখানে আমরা বাইক নিয়ে কিন্তু সমুদ্রে নামতে পারবো। তো একটু চলো বিচে একটু বাইক চালিয়ে নিই। দীঘাতে তো আমরা বিচে বাইক চালাতে পারি না, তো তোমরা যদি বিচে বাইক চালাবার ইচ্ছা থাকে, তো মন্দারমণি বিচে কিন্তু তোমাদেরকে আসতেই হবে। বিচের মধ্যে বাইক নিয়ে নেমে পড়েছি। তো যেহেতু আমাদের কাছে রাইডিং গিয়ার সব পরে রয়েছি, তো জলে ভিজে যাওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেশি। এই দেখো একদম সমুদ্রের জল এসে গেল, তার মধ্যে আমরা বাইক নিয়ে এখন চলেছি। ওরে বাপ রে বাপ, এই একটা আলাদাই ফিল ভাই, আলাদাই। তো এখানে সব ফটো সেশন চলছে আমাদের, তো খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলেছি আমরা। এই ফটোগুলো তোমরা আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। তো যারা এখনও পর্যন্ত আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করোনি, তাকে রিকোয়েস্ট করবো যে একটু ফলো করে নিও। মন্দারমণিতে সত্যি মজা লেগে গেল। দীঘাতে প্রচণ্ড পুলিশের চাপ আর রেস্ট্রিকশানও প্রচুর, কিন্তু মন্দারমণিতে এরকম কোনো ব্যাপার না। তো মন্দারমণিতে তোমরা এলে একদম ফ্রি টাইম কিছু কাটাতে পারবে, আর এরকম সুন্দর সুন্দর মুহূর্ত কিছু এনজয় করতে পারবে। এই দেখো পুরো সমুদ্রের মধ্যিখানে নেমে গেছি আমরা। আগা আগা, সামনে এসে দাঁড়িয়ে পড়েছে, কি অবস্থা! ওরে ভাই, জলটা অনেকটা মাঝে মাঝে বেড়ে যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। A few moments later. টাইম হচ্ছে এখন 12টা 22, আর আমরা নাচতে নাচতে বেরোচ্ছি মন্দারমণি থেকে, কারণ এখানে একটা গোয়া গোয়া ফিল আছে ভাই। পুরো গোয়ার মতন বক্স টক্সে গান চলছে, যদিও কপিরাইট খেতে পারি আমি, তো সেটা আমি পরোয়া করি না। তো কপিরাইট হয় হোক, কিন্তু এখানকার যে ভাইবসটা রয়েছে সেটা তোমার সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর সত্যি কথা বলতে একটা আলাদাই মজা। মন্দারমণিতে বাইক চালিয়ে সমুদ্রে যে এনজয়টা করেছি না, জাস্ট অসাধারণ, অসাধারণ। এই এনজয়টা ভেবেছিলাম যে এই ট্রিপে হয়তো মিস করে গেছি, কিন্তু
সেটাও হয়ে গেল মন্দারমণিতে। তো খুব সুন্দর লাগলো, পুরো বিচে নিজের বাইক চালানোর মতো মজা আর হতে পারে না। আমরা রয়েছি এখন মন্দারমণি বিচ থেকে জাস্ট বেরিয়ে একটা ছাওয়া জায়গায় দাঁড়িয়েছি। তো এখানে কিন্তু আমরা কী কী গাড়ি এসেছে আমাদের সাথে এই ট্রিপে সমস্ত কিছু ডিটেলস জানাবো, এবং ড্রিম ট্রাভেল রাইডার্সের সাথে গ্রুপ রাইডে এসে তার যে কী এক্সপিরিয়েন্স হয়েছে সেটা সম্পর্কে একটু জেনে নেব। তো প্রথমেই বাবিদার পালসার N160 রয়েছে, আর বাবিদাকে নতুন কিছু বলার নেই। সেকেন্ড রয়েছে প্রসেনজিৎদার অ্যাভেঞ্জার রয়েছে, দেখতে পাচ্ছ। প্রসেনজিৎদা ড্রিম ট্রাভেল রাইডার্সের সাথে প্রথমবার এসে কেমন এক্সপিরিয়েন্স বলো? প্রথমবার না না ড্রিম ট্রাভেল রাইডার্সের গ্রুপ হওয়ার পরে প্রথমবার। খুব ভালো লাগে। প্রথমবার বকখালির গ্রুপে যায়নি, গ্রুপেই প্রথম এসছে। কেমন এক্সপিরিয়েন্স বলো? খুব ভালো লাগলো, অ্যাডজাস্টমেন্ট খুব সুন্দর, খাওয়া দাওয়া বলো, ঘোরা খুব ভালো লাগে। সবথেকে বড় আমরা খুব ফাটিয়ে এনজয় করেছি, পুরো এনজয় করেছি আর ভালোভাবে প্রতিটা জিনিসকে এক্সপ্লোর করেছি। আর তারপরে চলে আসছি আমাদের অঙ্কন দাস, তো রয়েছে ভাইয়ের কাছে হিমালয়ান 450। আমার ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই, সমুদ্র অন্ধভক্ত রাত 2টো বাজে ডাকলেও চলে যাবো, কিন্তু জানো না ডাকি। আচ্ছা আচ্ছা, তো তারপরে চলে আসছি তার নামটা তো ভুলে যাচ্ছি আমি, সুভাষিসদারও আমার মতো সেম গাড়ি সেম কালার, আমাদের ছোটো ভাই বলা চলে, ছোটো ভাইয়ের জড়ুয়া এটা। তো ড্রিম ট্রাভেল রাইডার্সের সাথে প্রথমবার কেমন এক্সপিরিয়েন্স বলো? আমার সাথে প্রথমবার আসলাম, ফুল স্যাটিসফাই, ফুল এনজয়মেন্ট, একদম সব কিছু, কোনো কমপ্লেন, খাওয়া দাওয়া নিয়ে কোনো কমপ্লেন, একদম পারফেক্ট। আমি দাদার মতন আমারও একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে সেই চ্যানেল। হ্যাঁ অবশ্যই একবার ভাইকে সাপোর্ট করো, কারণ সবাইকে সাপোর্ট করাটা অবশ্যই দরকার, বেঙ্গলি কমিউনিটিতে সকলকে সাপোর্ট করা দরকার। আর নেক্সট চলে আসছি আমরা দীপদার কাছে। দীপদার ছেলে এসছে আমাদের হিরো এক্সপালস। তো 200 সিসির গাড়িতে দাদার এক্সপিরিয়েন্স ড্রিম ট্রাভেল রাইডার্সের সাথে দ্বিতীয়বার, তাই তো? সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম পুরুলিয়া গেছিল, সেকেন্ড টাইম দীঘা। তো এক্সপিরিয়েন্স বলো, খাওয়া দাওয়া এই নিয়ে কোনো কমপ্লেন? না, কোনো কমপ্লেন নেই। আমি বলবো আরও যারা তোমরা সাবস্ক্রাইবার ভাই আছো, সুমনদার সাথে যোগাযোগ করো, সুমনদার সাথে রাইড করো, খুব ভালো সুমনদা, খুব ব্যবহার ভালো। সব থেকে বড় কথা, খাওয়া দাওয়া কোনো সমস্যা নেই, আর ব্যবহারটা সব থেকে বড়। একদম একদম। তো ভাই তোমার কিছু বক্তব্য আছে? ভাইয়ের অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপ রয়েছে, যার জন্য একটু অসুবিধা হচ্ছে, তো তবু কিছু বলো। আমার এই নিয়ে 2 নম্বর বার। হ্যাঁ একদম, আমার তো হেভি লেগেছে, তার উপর আর কোনো কথা হবে না। ড্রিম ট্রাভেল রাইডার্সের আলাদা অনুভূতি নিয়ে আমি এসেছি। একদম একদম। তো তারপরেই রয়েছে আমার ছোট ভাই। তো 165 নতুন করে কোনো ইনস্ট্রাকশনের দরকার নেই। নেক্সট আসছি দাদা, তোমার নামটা কি ছিল? সৌরভ কুন্ডু এসছে ইয়ামাহা FZ করে। তো ড্রিম ট্রাভেল রাইডার্সের সাথে প্রথমবার এক্সপিরিয়েন্স বলো, কোনো কমপ্লেন হয়েছে খাওয়া দাওয়া নিয়ে, থাকা নিয়ে, ঘোরা নিয়ে কিছু কমপ্লেন? না, খুব ভালো, তুমি এইভাবেই করে যাও আমাদের সাথে রাইড, একদম। আরও অল্প। তো এই সমস্ত জিনিস করা কিন্তু তোমাদের জন্যই। তো তোমরা যদি সাপোর্টে থাকো তো আরও নতুন রাইড হবে, এবং সকলকে আমি ইনভাইট করবো প্রতিটা রাইডে যোগাযোগ করার জন্য এবং জয়েন করার জন্য। তো নেক্সট আসছি দাদার কাছে আসিফদা রয়েছে আমাদের ছোট ভাইয়ের বড় ভাই, মানে বড়দা বলা চলে, 160 সিসির হন্ডা। তো দাদা এক্সপিরিয়েন্স বলো একটু তোমার ড্রিম ট্রাভেল রাইডার্সের সাথে প্রথমবার, কোনো কমপ্লেন খাওয়া দাওয়া নিয়ে, থাকা নিয়ে, ঘোরা নিয়ে? ভালোই ঘোরা, আরামে ঘোরা, একদম খুব ভালো ঘোরা হলো। আর মোটামুটি কেমন এনজয় কেমন হয়েছে বলো? এনজয় ভালো হয়েছে, দারুণ এনজয় হয়েছে, আমরা সবাই ছুটিয়ে মজা করেছি। আর সব থেকে বড় কথা, এই 1-2 দিনের জন্য কিন্তু আমরা পুরো একটা ফ্যামিলি মেম্বারের মতন হয়ে গেছি। তো এটা সব থেকে বড় জিনিস। তো সবাই যখন নিজেদের মতন হয়ে যায় না, সেই রাইডের মজা একটা আলটিমেট জায়গায় গিয়ে পৌঁছায়। তো এই হচ্ছে আমাদের পুরো লাইন আপ ছিল, পুরো একটা লম্বা লাইন আপ, এইখান থেকে শুরু করে একদম সেই দূর পর্যন্ত আমাদের বাইকের লাইন আপ রয়েছে। তো চলো আমরা এবারে এখান থেকে বেরিয়ে যাবো যে যার বাড়ির উদ্দেশ্যে। তো সেই কারণে আমরা সবার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে নিলাম একটু, যে কেমন এক্সপিরিয়েন্স রয়েছে। তো ভুল ভ্রান্তি হতে পারে, সেক্ষেত্রে আমরা শুধরে নেওয়ার চেষ্টা করি। প্রতিটা রাইডে একটা নতুন রুট দিয়ে যাওয়ার প্রোগ্রাম করেছি আমরা। তো যেই রুটে এসছি আমরা সেই রুটে যাবো না, তো একটা সেরা অ্যাডভেঞ্চার রাইড কিন্তু হবে এবারে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি করে শেয়ার করো।